ভার্সিটিতে নতুন ছাত্রছাত্রী আসলে তাদের র্যাগ দেওয়া এক প্রকার আমার আর আমার বান্ধবীদের নেশা হয়ে উঠেছে। হঠাৎ গেট থেকে একজন ছেলে ভার্সিটিতে প্রবেশ করলো। আমি, তিশা, রুহি তিনজন দৌড়ে এসে তার চারপাশে গোল গোল হয়ে ঘুরছি আর গান গাইছি। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, সেই ধোয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোয়া দেখিতে বড়ই ভাল লাগে। নাম কি? জি, আমার নাম ইমরান। কিন্তু তোমরা এমন অসভ্যের মতো গোল গোল হয়ে গান গাইছো কেন? আর আমি ওইসব বিড়ি সিগারেট খাই না। ছেলের তো দেখছি হেব্বি টেস্ট, ভাল লাগছে মামু। এই তোরা শোন, আজ থেকে এই মালটা আমার, আমি এর উপর ক্রাশ খাইছি, তোরা আর কেউ এর উপর নজর দিবি না বলে দিলাম। এই মেয়ে, আমি কে জানো তুমি? জানি জানো, এখন থেকে তুমি আমার ক্রাশ, আর কোনো মেয়ের দিকে নজর দিবা না জানো, তাহলে তোমার চোখ দুটো উঠিয়ে মার্বেল খেলবো, মনে থাকে যেন। নাম কি তোমার? অনামিকা খান অনু, ছোট করে তুমি আমাকে অনু বলে ডেকো কেমন? কোন সাবজেক্ট আর কোন ইয়ার? তৃতীয় বর্ষ আর বাংলা। ওকে, ক্লাসে যাও, একটু পর টের পাবা। ইমরানের কথা শুনে মেজাজ গরম হয়ে গেল। আমি ওর শার্টের কলার দু হাতে শক্ত করে চেপে ধরলাম, এরপর দাঁতে দাঁত চেপে বললাম, জানো একটু কি টের পাবো, একটু বলে দাও না প্লিজ। ইমরান আমার হাত দুটো শক্ত করে চেপে ধরে সরিয়ে দিল ওর শার্টের কলার থেকে। প্রচণ্ড জোরে চেপে ধরাতে ব্যথা পেয়েছি। সেটা সময় হলেই বুঝতে পারবা। ভার্সিটিতে আসো বুঝি এই সমস্ত করার জন্য? যাও, ক্লাসে যাও। আর হ্যাঁ, তোমার সাহস দেখে আমি অভিভূত। ইমরান চলে গেল, কিন্তু কিছুই বুঝতে পারছি না এই ছেলে আমাকে ভয় কেন পেল না। যেখানে এই ভার্সিটির প্রত্যেকটা ছেলে আমাকে ভয় পায়, সেখানে এই ছেলে আমাকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। দোস্ত, এই ছেলে তোকে পাত্তা দিল না, বরং থ্রেট দিয়ে চলে গেল। এর একটা ব্যবস্থা কর দোস্ত, না হলে কিন্তু পরে কোনো ছেলে আমাকে ভয় পাবে না। সেটাই তো ভাবছি। এখন ভাবতে হবে কি করে এটাকে টাইট দেওয়া যায়। এই অনুকে ভাব দেখায়। ওয়েট করো, জানো তোমার অ্যাটিটিউড আমি বার করছি, এমন শিক্ষা দেব তখন অনু ছাড়া কিছুই বুঝবা না। শোনো, আমার কিন্তু এই ছেলেটাকে দেখে একদম স্টুডেন্ট স্টুডেন্ট মনে হচ্ছে না, আর হাবভাব তো একেবারেই না। আইসে আমার জ্ঞান দেওয়া বলি, চুপ থাক আর চল ক্লাসে যাই। আমরা তিনজন ক্লাসে আসলাম। একটু পর আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার আসলো, সঙ্গে ইমরানও আছে। তার মানে ইমরান স্যারের কাছে নালিশ করেনি তো? কিন্তু না, সে আমাকে ভুল প্রমাণিত করলো। স্যার যা বলল তাতে আমার দম আটকে যাওয়ার উপক্রম হলো। সে বলল, এ হলো ইমরান আহমেদ, তোমাদের নতুন টিচার, তোমরা তার সাথে ক্লাস করো। আমি তোমাদের টিচার হিসেবে আজকেই এই ভার্সিটিতে জয়েন করেছি। তোমরা সবাই কেমন আছো? সবাই বলে উঠল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যারকে দেখে তিশা আর রুহি রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিছে। তিশা আমার কানের কাছে এসে বলল, দোস্ত, এবার কি হবে? এই লোকটা তো দেখছি আমাদের সার্ভের হলো। আজ আমাদের খবর আছে। তুইও পারিস, দেখে বুঝে লাইন মারবি না? একটু চুপ থাক বিয়াদব। ব্যাক বেঞ্চের তিনজন দাঁড়াও। আমার ক্লাসে কথা বলা আমি একদম পছন্দ করি না। কান ধরো আর দাঁড়িয়ে থাকো। তোমরা এখন আর ছোট নেই যে তোমাদের প্রাইমারি স্কুলের স্টুডেন্টের মতো ধমক দিয়ে চুপ করাতে হবে। সরি স্যার, আর কোনোদিন এমন হবে না, এবার মতো ক্ষমা করে দিন। কান না ধরলে হয় না? সেট আপ, যা বলছি তাই করো। একদম মুখে মুখে তর্ক করার চেষ্টা করবা না, তাহলে ফল ভালো হবে না। তিনজনের নাম কি? আমি অনু, ও তিশা, আর ও হলো রুহি। আমার সাথে বেয়াদবি করলে তার পরিণাম ফল খুব খারাপ হবে। আজ তোমরা তিনজন আমার সাথে কি করছো বলবো সবাইকে। ঠিক আছে বলেন, আপনি বললে আমারই সুবিধা হবে। মেয়েরা সবাই সতর্ক হয়ে যাবে, আপনার দিকে তাকানোর সাহস আর কেউ পাবে না। ইডিয়েট গার্ল।
সমস্ত ক্লাস টাইম আমাদের দাঁড় করিয়ে রাখছে বজ্জাত স্যারটা। ইচ্ছে করছে গিয়ে তার গালে দুটো চুমু খাই। খাড়াও চান্তু, তোমার পিছু আমি ছাড়ছি না। একবার যখন তুমি আমার নজরে পড়েছো তখন তুমি শুধু আমার, আর কারো না। তোমাকে আমি আপন করেই ছাড়বো। ক্লাস শেষ করে আসলাম ফিরে বাসায়। হঠাৎ করে এভাবে একজন স্যারের প্রেমে পড়ে যাব বুঝতে পারিনি। পরদিন কলেজে এসে স্যারের কেবিনে আসলাম। আসবো স্যার? এসো। ক্রাশ জানো, তোমাকে একটা কথা বলার ছিল। হোয়াট? অনু, আমি তোমার স্যার, ভুলে যেও না। আর তুমি না আপনি করে বলো। আরে এত রাগের কিছু হয়নি জানো, আমি তোমাকে ভালোবাসি সেটাই বলতে এসেছি। আর যাকে ভালোবাসি তাকে আপনি করে কেন বলবো? আমি তোমাকে তুমি করেই বলবো। এই নাও, তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি। অনু, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ফাইজলামি বন্ধ করো আর আমার সামনে থেকে চলে যাও। জানো শোনো, তুমি আমার সাথে এভাবে কথা বলবা না, আমার খুব কষ্ট হয়। একটু ভালো করে কথা বলো। এই অনুকে ছেলেরা পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, আর তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন জানো? অনু, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করতে বাধ্য হব। আপনি যার কাছে খুশি নালিশ করেন, আমার কোনো সমস্যা নেই জানো। এবার আসি। যাক বাবা, চলে গেল, বাঁচা গেল। এই মেয়েটিকে স্যারকে প্রেমের প্রস্তাব দেয়, ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেই। আর কয়েকটা দিন দেখব, তারপরও যদি না থামে তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। আমি ক্লাসে এসে অপেক্ষা করতে লাগলাম কখন ইমরান স্যার ক্লাসে আসবে। দুটো ক্লাস পর স্যার আসলো। স্যারকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। স্যার লেকচার দেওয়া শুরু করলো। আজ আমি প্রথম বেঞ্চে বসেছি স্যারকে খুব কাছ থেকে দেখার জন্য। হঠাৎ স্যারের সাথে চোখাচোখি হয়ে গেল। আমি স্যারকে ঠোঁট উঁচিয়ে একটা কিস দেখালাম, সাথে একটা চোখ মেরে দিলাম। স্যার মনে হয় এসব আশা করেনি। সে আমার দিকে ভুরু কুঞ্চন করে কিছু সময় তাকিয়ে রইল। তার চাহনি দেখে আমি বুকের বাঁ পাশে হাত রেখে বুঝলাম, স্যার এভাবে তাকাবেন না, বুকের বাঁ পাশে লাগে। পুরো ক্লাস টাইম আমার দিকে আর তাকালো না। এই মেয়ের যন্ত্রণা শেষ হয়ে যাব মনে হচ্ছে। কোন পর্যায়ের বেহায়া হলে স্যারের সাথে লাইন মারতে পারে। ক্লাস টাইম শেষ হলে বাসায় চলে আসলাম। মা আমার রুমে এসে আমার পাশে বসলো আর বলল, বাবা, তুই এখন প্রতিষ্ঠিত, এবার বিয়েটা কর। আর কতকাল একা থাকবি? ভুলে যা অতীতটাকে, নতুন করে শুরু কর। আমাদেরও তো ইচ্ছে করে তোকে সুখী দেখতে, তোর একটা সংসার হয়েছে দেখতে। মায়ের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। অতীত তো আমি সেই কবেই ভুলে গেছি। যে আমার হয়ে থাকতে চাইনি তার জন্য শুধু শুধু কষ্ট পাওয়াটা বোকামি। সে তো দিব্যি সুখে সংসার করছে। কিন্তু আমার খুব ভয় করে নতুন করে কাউকে ভালোবাসতে। সেও যদি আমাকে ধোঁকা দেয় তাহলে আমার অবস্থা কি হবে? তাই কাউকে বিশ্বাস করতে খুব ভয় হয়। এরপর আমি মাকে অনুর পাগলামির কথাগুলো বললাম। মা শুনে হেসেই যাচ্ছে। মা, তুমি হাসছো? একবার চিন্তা করছো স্যারকে প্রপোজ করে স্যারের সাথে প্রেম করতে চাই? অনু, সাহস দেখে আমি অভিভূত। যে কাজটা ছেলেরা করবে সেই কাজটা ও একটা মেয়ে হয়ে করছে। তবে কি জানো মা, অনুর চেহারার সাথে অমির চেহারায় অনেক মিল আছে। ভালোই তো, আমার ছেলেটাকে কোনো মেয়ে ভালোবাসে। আমি বলি কি বাবা, তুই অনুকে নিয়ে জীবনটা নতুন করে সাজা, দেখবি সুখী হবি। আর শোন, একদিন অনুকে আমাদের বাড়িতে নিয়ে আসিস। আমি মেয়েটাকে একটু দেখতে চাই, আর আমার ছেলের দায়িত্ব তাকে দিতে চাই। মা, তুমি পাগল হয়ে গেছো? ওরকম একটা ডেঞ্জারাস মেয়েকে নিজে জীবন শুরু করতে বলছো? মা শোনো, অনুর মতো মেয়েরা গার্লফ্রেন্ড হিসেবে পারফেক্ট হয়, বাট বউ হিসেবে না। অনুর মতো মেয়েদের সংসারে আটকে রাখা যায় না। সুতরাং অনুকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো। তোর যা খুশি তাই কর, আমাকে আর কখনো কিছু বলতে আসবি না। মা আমার উপর রেগে মেগে চলে গেল। এবার চলুন আপনাদেরকে আমার অতীতের কথা বলি। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন অমি নামের একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। আমরা দুজনাকে অনেক ভালোবাসতাম। শুনেছি অমি অনেক বড়লোক বাবার মেয়ে ছিল।
তাই ওদের কাছে ভালোবাসাটা ছিল খেলা মাত্র। খেলা শেষ হলে খেলনা ছুঁড়ে ফেলে দেয়। অমি একদিন এসে আমাকে বলে, ইমরান, আমি অন্য কাউকে ভালোবাসি। তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাছাড়া আমি এই সম্পর্কটা নিয়ে হাঁপিয়ে উঠেছি। মুক্তি চাই আমি। তুমি মুক্ত দিলে আমি বিয়ে করব যাকে নতুন করে ভালোবাসি। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু কি করবে, যে মুক্তি চাই তাকে মুক্তি দেওয়া উচিত। মুক্তি দিয়ে দিলাম অমিকে। পরদিন ভার্সিটিতে আসার পর দেখলাম আমার টেবিলের উপর রাখা একটা গোলাপ আর একটা চিঠি। চিঠিটায় লেখা ছিল, জানু, আই লাভ ইউ। আমি তোমার পিছু ছাড়ছি না জানু। তুমি আমাকে যতই বকো কাজ হবে না। তোমাকে যে আপন করেই ছাড়বো আমি। ক্লাসে আসো, তারপর তোমার সাথে চোখাচোখি হবে। এতগুলো জানু। অনু, এবার আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করবই। তোমাকে নেওয়া যাচ্ছে না। তোমার বেহায়াপনা দিন দিন বাড়বে, বই কমবে না। কিন্তু আমি তো বাড়তে দিতে পারি না। চলে গেলাম প্রিন্সিপাল স্যারের কাছে। তার কাছে সবটা বললাম। স্যার অনুকে ডেকে পাঠালো। এবার যদি শিক্ষা হয়। একটু পর সে আসলো। স্যার, আসবো? আসো। এরপর স্যার অনুকে জিজ্ঞেস করলো, তুমি নাকি ইমরানের শুধু বিরক্ত করো? স্যার, আমি তাকে বিরক্ত করি না। আমি তাকে ভালোবাসি, সেটাই তাকে বলি। এবার বলেন স্যার, কাউকে ভালোবাসা কি অন্যায়? আমি স্যারকে ভালোবাসার কথা জানাই। প্রিন্সিপাল স্যার বলল, তা তো ঠিক, ভালোবাসার কথা জানানো অন্যায় না। কিন্তু ইমরান তোমার স্যার হয়, সেটা তো মাথায় রাখবা। স্যার, কোথাও কি লেখা আছে ছাত্রী তার প্রেমে পড়তে পারবে না? পৃথিবীতে আমি একমাত্র মেয়ে না যে স্যারের প্রেমে পড়েছি। স্যার বললে, সেটাও ঠিক। ইমরান, আমি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো না। নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নাও। প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করে খুব একটা লাভ হলো না। আমি রাগে কটমট করতে করতে রুম থেকে বের হয়ে গেলাম। অনুর পাগলামি দিনে দিনে বেড়েই চলেছে। মেয়েটাকে কিছুতেই বোঝাতে পারি না। কেটে গেল 3টা মাস। একটা দিনও অনু আমাকে বিরক্ত করতে ভুল করেনি। আজ আসুক, ইচ্ছে মতো কথা শুনিয়ে দেব। বলতে বলতে বান্দা হাজির। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল, প্লিজ একটু আমার কথাটা শুনুন। এই বেহায়া বেয়াদব মেয়ে, আমি তোর কি কথা শুনবে? তুই সেই বলবি আমি তোমাকে ভালোবাসি জানু। তোর মতো থার্ড ক্লাস একটা মেয়েকে আমি আর নিতে পারছি না। ক্যারেক্টার কতটা খারাপ হলে প্রতিদিন অপমান করার পরও আমার পিছু পিছু ঘুরতে থাকিস? তোদের মতো মেয়েদের জুতার মালা গলায় দিয়ে সারা ভার্সিটি ঘোরানো উচিত, যাতে আর কোনো দিন কোনো মেয়ে স্যারকে প্রপোজ করতে না পারে। ভিখারির মতো শুধু ভালোবাসি ভালোবাসি বলতেই থাকে। তোর মুখটা দেখতেও আমার এখন ঘৃণা হয়। তুই যদি ফের আর আমার সামনে আসিস, তাহলে আমি এই ভার্সিটি ছেড়ে চলে যাব। স্যার আমাকে এমন কিছু বলবে আশা করিনি। আজ স্যারের বলা প্রতিটা কথা আমার হৃদয়ে গিয়ে আঘাত করেছে। চোখ দিয়ে অঝরে পানি গড়াতে লাগলো। কাউকে ভালোবাসার প্রতিদান যে এভাবে পাবো আশা করিনি। আমি কোনো কথা না বলেই নীরবে সেখান থেকে চলে আসলাম। আর কোনোদিন স্যারকে বিরক্ত করব না। আজ অনুর চোখে পানি কেন জানি না আমার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি আমি মেয়েটা একটু বেশি বলে ফেললাম? কেটে গেল একটা সপ্তাহ। এই এক সপ্তাহে অনুকে ভার্সিটির কোথাও দেখতে পাইনি। অনু পাগলামিগুলোকে আজ বড্ড মিস করছি। কেন জানি বুকের বাঁ পাশটা শূন্য শূন্য লাগছে। আমি তো এটাই চাইতাম, অনু আমাকে বিরক্ত না করুক। তাহলে আমার খারাপ লাগছে কেন? ক্লাসে এসে আজও অনুকে খুঁজে পেলাম না। ক্লাস শেষ হলে তিশা আর রুহিকে বললাম আমার কেবিনে আসতে। একটু পর ওরা দুজনে আসলো, তিশা আর রুহি। অনু ভার্সিটিতে আসছে না কেন? পুরো এক সপ্তাহ ওর কোনো খবর নেই। তোমরা কি ওর খবর জানো? স্যার, অনু আর কোনোদিন ভার্সিটিতে আসবে না। অনু ইউএসএ চলে গেছে। অনু আমাদের ভার্সিটির একমাত্র স্টুডেন্ট যে স্কলারশিপ পেয়েছে। আর অনু গত পরশু ভার্সিটিতে এসেছিল আপনাকে এক পলক দেখার জন্য। স্যার, অনু আপনাকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু আপনি বুঝতে পারেন গত পরশু আপনি যেখান থেকে হেঁটে গেছেন সেখানে চরণধুলি তার মাথায় নিয়ে গেছে। আর হ্যাঁ, আপনার জন্য একটা চিঠি রেখে গেছে। অনু বলেছিল, তিশা শোন, স্যার যদি কখনো আমার কথা জিজ্ঞেস করে তাহলে এই চিঠিটা তাকে দিস।
আর যদি জিজ্ঞেস না করে তাহলে দেওয়ার দরকার নেই, ফেলে দিস। এই নিন চিঠি স্যার, এবার আমরা আসি। অনু চলে গেছে শুনে বুকের ভিতরে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। চিঠিটা স্পর্শ করার শক্তি মনে হয় হারিয়ে ফেলেছি। কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুললাম। প্রিয় স্যার, আপনি আমাকে বেহায়া বলে আখ্যায়িত করেছেন। আমি বলবো, হ্যাঁ স্যার, আমি বড্ড বেশি বেহায়া। আপনাকে ভালোবেসে বেহায়া হয়ে গেছি, কিন্তু বুঝতে পারিনি আপনাকে ভালোবাসার প্রতিদান আপনি আমাকে কষ্ট দিবেন। তাও মানলাম যখন বললেন তোমাকে জুতার মালা গলায় দিয়ে সারা ভার্সিটি ঘোরানো উচিত, তখন মনে হচ্ছিল মাটির সাথে মিশে যাই। তার থেকে আপনি যদি আমাকে কয়েকটা চড় মারতেন তবুও কষ্ট পেতাম কম। যাই হোক, ভালোই করেছেন। আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমি গত 1 মাস আগে স্কলারশিপ পেয়েছি, ভাবছি বিদেশে যাব না, আপনাকে বিয়ে করে আপনার সাথে সংসার করব আর আপনাকে অনেক অনেক ভালোবাসবো। কিন্তু না, বুঝতে পারিনি আপনার হৃদয় আমার জন্য ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। এই ভার্সিটিতে থাকলে হয়তো আপনাকে বিরক্ত করেই যেতাম, তাই আপনার সীমানা পার করে চলে যাচ্ছি বহু দূরে। তবে স্যার, সঙ্গে করে নিয়ে যাচ্ছি আপনার দেওয়া শ্রেষ্ঠ উপহার। সেটা না হয় আপনি নাই বা জানলেন। আজ আপনাকে আরও একটা কথা জানাই। আমি আপু আমার বড় বোন ছিল, সে আপনাকে ঠকায়নি। আপুর ব্লাড ক্যান্সার হয়েছিল, তাই আপনার থেকে মিথ্যা বলে চলে গেছে। আপু আপনাকে অনেক বেশি ভালোবাসতো। আপুকে ক্ষমা করে দিবেন প্লিজ। আপু আর এই পৃথিবীতে নেই। ইতি, অনু। অনুর চিঠিটা পড়ে চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। খুব কষ্ট হচ্ছে। আজ আমি বুঝতে পেরেছি অনু, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বড্ড দেরি করে বুঝেছি। আমি হারিয়ে যাওয়ার পর বুঝতে পারলাম আমি তোমার জন্য অপেক্ষা করব। কেটে গেল 5টি বছর। আমার ছেলে বাংলাদেশে আসার জন্য খুব বায়না ধরেছে, তাই বাধ্য হয়ে দেশে আসলাম। দেশে আসার কোনো ইচ্ছে ছিল না। ইউএসএতে দিনগুলো আমার ভালোই কাটছিল, সেখানে নেই কোনো পিছুটান। কয়েকদিন পর আবার ফিরে যাব। ইমরান, তুই এভাবে বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মাকে বলবি না? মা, আমার খুব কষ্ট হচ্ছে জানো মা। 5 বছর পর আজ অনুকে দেখলাম। তবে অনু এখন আর একা নেই। ওর খুব সুন্দর একটা ছেলে বাবু আছে। বাচ্চা অনুকে কি সুন্দর করে মাম্মি মাম্মি বলে ডাকছে। মা, ওই বাচ্চা তো আমারও হতে পারত। অবহেলায় হারিয়ে ফেললাম তাকে। তবুও তার ফেরার অপেক্ষায় ছিলাম। ভেবেছি অভিমান ভাঙলে অনু আবার আমার কাছে ফিরে আসবে, কিন্তু আসলো না মা। এখন আমি কি করব? সব কিছু ভুলে আবার নতুন করে শুরু কর। 5টা বছর তো অপেক্ষা করলি। না মা, আমি আর পারবো না। একটা মন কয়বার ভাঙতে পারে? অমিকে ভালোবেসেছিলাম, সে আমাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপর ভালোবাসলাম অনুকে, তাকেও পারলাম না ধরে রাখতে। একজন মেরে গিয়ে ছেড়ে গেছে, আর একজনকে অবহেলা করে হারিয়ে ফেললাম। 2 বোনের 1 বোনও আমার হলো না। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল। অমিকে তো আমি ভুলতে পেরেছিলাম, কিন্তু অনুকে কিছুতেই ভুলতে পারছি না। অনুর স্মৃতিগুলো নিয়ে না হয় বাকিটা জীবন পার করে দিব। পরদিন ভার্সিটিতে যাওয়ার পথে দেখা হয়ে গেল অনুর সাথে। ওকে দেখে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্ট করে নিজেকে সামলে নিলাম। আরে স্যার, আপনি? ভাবিনি আপনার সাথে আবার দেখা হবে। কেমন আছেন স্যার? হ্যাঁ, খুব ভালো আছি। তবে সত্যি কথা বলতে কি জানো, অনু ভালোবাসার রং বদলায়। ঠিক বুঝলাম না স্যার। এই যে তুমি আমাকে জানু না ডেকে স্যার বলে সম্বোধন করছো, তুমি বলছো না আপনি করে বলছো। আচ্ছা বাদ দাও, তোমার বাবুটা কেমন আছে? আপনি কি করে জানলেন আমার একটা বাবু আছে? কালকে দেখেছি তোর কোলে 4 থেকে 5 বছরের একটা ছেলে তোমাকে মাম্মি মাম্মি বলে ডাকছে। ও আচ্ছা, হ্যাঁ স্যার, ও আমার ছেলে। চলুন স্যার, আমরা কফি খেতে খেতে কথা বলি। চলো। অনুকে নিয়ে চলে আসলাম একটা কফি শপে। এবার বলো, তোমার হাজব্যান্ড কি করে আর তুমি কি করো? ছেলের নাম রাখছো কি? আমার ছেলের নাম ঈশান রেখেছি। আমি গ্রাজুয়েশন শেষ করে ইউএসএতে একটা ভার্সিটিতে জব করি, আর আমার হাজবেন্ড একটা ভার্সিটির টিচার। আসলে দেশে আসার কোনো ইচ্ছে ছিল না, ছেলেটা খুব বায়না ধরেছে নানা নানুকে দেখবে, তাই নিয়ে আসলাম। শুরু
নানা নানি কেন, দাদা দাদি নয় কেন? ও বুঝেছি, তারাও তোমার সাথে সেখানে থাকে। না স্যার, তারা বাংলাদেশেই থাকে। তাহলে তাদের দেখতে চাইনি কেন? কারণ তারা কোথায় সেটাই তো জানি না, আর জেনেও হয়তো কোনোদিন তাদের কাছে ফিরে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? সেটা না হয় অজানাই থাক। এবার আপনি বলেন, ভাবি কেমন আছে? দেখতে তো পাচ্ছি খুব ভালো আছে। ভাবি বুঝি আপনাকে অনেক ভালোবাসে? একটা সময় অনেক ভালোবাসতো, এখন আর হয়তো বাসে না। ঠিক বুঝলাম না। সে আমাকে ছেড়ে চলে গেছে, অন্য কারোর সাথে সংসার শুরু করেছে, তাই বলছি। আপনার মতো মানুষকে ছেড়ে চলে গেছে? আমি তো বলবো সে খুব দুর্ভাগা। আপনাকে পেলে আমি তো মাথায় করে রাখতাম। বাসতো, মাথা করে রাখবা বলে ছেড়ে চলে গেছিলে বুঝি? আমার মনের কথাটা একবারও জানতে চাইলে না? জানি তো আপনি আমাকে ঘৃণা করেন। মনে মনে বললাম, তুমি কিছুই জানো না অনু, আমি তো আজও তোমার অপেক্ষায় ছিলাম। এবার ফেরা দরকার স্যার। ঈশানকে মায়ের কাছে রেখে এসেছি। ছোট মানুষ কান্না করতে পারে স্যার, আর মনে হয় আপনার সাথে দেখা হবে না। ফিরে যাব কয়েকদিন পর। ভালো থাকবেন। অনু চলে গেল, আমি সেখানেই বসে রইলাম। নীরবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে গেল। মনে মনে আমিও বললাম, ভালো থেকো অনু। 2 দিন পর মনটা ভালো লাগছিল না, তাই একটা মাঠের পাশে এসে বসে রইলাম। একটু পর একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই তুমি, আমি তোমাকে কত খুঁজেছি, আজ পেয়ে গেছি। তোমাকে আজ আমি সঙ্গে করে নিয়ে যাব। বাচ্চাটার মুখে বাবাই ডাক শুনে হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। কোলে তুলে নিলাম ওকে, আর জিজ্ঞেস করলাম, তোমার নাম কি বাবা? আমার নাম ঈশান। ইস, তুমি আমার বাবাই হো, আমার নাম জানো না বুঝি? তুমি জানো বাবাই, তোমার জন্য মাম্মি প্রতিদিন কাঁদে, তোমার ছবি বুকে জড়িয়ে কাঁদে। আমি বলেছি মাম্মিকে তোমার কাছে বাবাইকে এনে দিব। ঈশান নামটা শুনে আর বুঝতে বাকি রইল না, ঈশান অনুর ছেলে। কিন্তু আমাকে বাবাই বলে ডাকছে কেন, ব্যাপারটা কি? আচ্ছা বাবা, তুমি আমাকে তোমার মাম্মির কাছে নিয়ে যেতে পারবে? পারবো, চলো আমার সাথে। এরপর ঈশান আমাকে নিয়ে আসলো অনুদের বাড়িতে। সরাসরি টানতে টানতে অনুর রুমে নিয়ে আসলো। মাম্মি দেখো কাকে নিয়ে এসেছি, আমি বাবাইকে নিয়ে এসেছি। আর তোমাকে কাঁদতে দিব না, এবার বাবাই এসে গেছে। ঈশান বাবা, তুমি কাকে ধরে নিয়ে এসেছো? উনি তোমার বাবাই নন। আঙ্কেলকে যেতে দাও। না, তুমি মিথ্যে বলছো, এটাই আমার বাবাই। সরি স্যার, ঈশান ছোট মানুষ, আপনি ওর কথাই কিছু মনে করবেন না। আপনি যান, আমি ঈশানকে সামলে নিচ্ছি। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, ঈশান আমাকে বাবাই বলে ডাকছে কেন? ঈশানের সাথে আমার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই স্যার, আপনি যান স্যার। তুমি ঈশানের মাথায় হাত রেখে ওর বাবার পরিচয় বলবে আমাকে। তুমি নিশ্চয়ই ঈশানের মাথায় হাত রেখে মিথ্যে বলবে না। আমি অনুর হাত ঈশানের মাথায় রাখলাম। ঈশান বাবা, তুমি নানুমণির কাছে যাও। ঈশান চলে গেল। ঈশান আপনার আর আমার সন্তান স্যার, ঈশান আপনার ছেলে। কিন্তু কিভাবে ঈশান আমার সন্তান হয়? তোমার সাথে তো কোনোদিন আমার কোনো সম্পর্কই ছিল না, তাহলে কিভাবে সম্ভব? সেই জন্যই বলছি আপনি চলে যান। আপনাকে কোনো কিছু জানতে হবে না। ঈশানের মাও আমি, আর বাবাও। প্লিজ আপনি যান, আর আমাকে একটু একা থাকতে দিন। না, আমি তো যাব না। আজ সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তারপর যাব। ঈশানের সাথে যখন আমার নামটা জড়িয়ে আছে, তখন তুমি উত্তর দিতে বাধ্য, না হলে আমি ঈশানকে নিয়ে চলে যাব। না স্যার, আপনি ঈশানকে আমার থেকে নিয়ে যেতে পারেন না। ও যে আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আচ্ছা আমি বলছি, আপনার তমাল ভাইয়ার কথা মনে আছে? আপনার বন্ধু। হ্যাঁ, মনে আছে। তিশা আর তমাল ভাইয়া দুজনে কাজিন ছিল। ওরা গোপনে বিয়ে করে। তমাল ভাইয়া তার বন্ধুদের বিয়ে উপলক্ষে একটা ছোট্ট পার্টির আয়োজন করে। আমি আর রুহি তিশার বান্ধবী হওয়ার সুবাদে ইনভাইট পাই। রাতের বেলা পার্টির আয়োজন করে। সেই পার্টিতে আপনি অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করেন। একটা পর্যায়ে আমার শরীরে বমি করে দেন। তখন বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আপনি আমার গায়ে ঢলে পড়েন। আপনাকে নিয়ে আমি হোটেলের রুমে আসি। আমি নিজে ফ্রেশ হই, আপনাকে ফ্রেশ করাই। এখন আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়েন। তবে সম্পূর্ণ দোষ আমি আপনাকে দিব না। আপনাকে আমি ভালোবাসি, তাই আপনার উপর আমারও একটা দুর্বলতা ছিল। ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার তীব্র বাসনা জেগে উঠছিল
মনে, তাই আমিও ভুল করে ফেলেছি, কিন্তু বুঝতে পারিনি আমি কনসিভ করব। এইসব কথা তুমি আমাকে আগে কেন বলনি? তাহলে আমাদের জীবন থেকে 5-5টি বছর নষ্ট হয়ে যেত না? আমি যদি বলতাম স্যার আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, তাহলে কি বিশ্বাস করতেন? করতেন না, বরং বলতেন আমি কারো সাথে ফুর্তি করে এসে সেই দায়ভার আপনার উপর চাপাচ্ছি। তবুও সাহস করে সেদিন বলতে আপনাকে গেছিলাম, কিন্তু আপনি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তবুও আমি আপনাকে চিঠিতে বলে গেছিলাম আপনার দেওয়া শ্রেষ্ঠ উপহার নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। বিদেশে যাওয়ার আগে বাবা মাকে সবটা বলে যাই। বিদেশে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ঈশানকে বাঁচিয়ে রাখার একটাই মাত্র পথ ছিল। সেদিন তুমি আমাকে সন্তানের কথা বলছো, আর আমি বুঝতেও পারলাম না, অবশ্য বোঝার কথাও না, কারণ সেদিন আমি নেশার ঘরে ছিলাম, তাই কিছুই ফিল করতে পারিনি। এবার সত্যিটা জানলেন তো, এখন চলে যান, কাল আমি ফিরে যাচ্ছি। আমি হাঁটু মোড়ে বসে পড়ে অনুর কোমর জড়িয়ে ধরলাম। প্লিজ অনু, তুমি আমাকে ছেড়ে আর যেও না। আমি আর পারবো না হারানোর ব্যথা সহ্য করতে। ভালোবাসি তোমাকে। 5-5টি বছর তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম। আমাকে সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত করো না। ঈশানকে আমার থেকে কেড়ে নিও না। এখন আমি তোমাকে নিয়ে সুখের সংসার করতে চাই জানো। তোমার মুখে জানু ডাকটা বড্ড মিস করি। তোমাকে আর ঈশানকে দেখলে বাবা মা অনেক খুশি হবে। তারা চায় আমি সংসারী হই। আমার ঘর আলো করে একটা বাবু আসুন। ঈশানের মুখে বাবাই ডাক শোনা থেকে বঞ্চিত করো না। ঈশান আমাকে কি সুন্দর করে বাবাই বলে ডাকে। আপনি বড্ড দেরি করে ফেলেছেন। আমি যে আর পিছু ফিরে তাকাতে চাই না, ফিরে যান আপনি। তুমি কি চাও আমি মরে যাই? ওকে, তাই হবে। কাল তুমি ফিরে যাওয়ার আগেই আমার মৃত্যুর খবর পেয়ে যাবে। আমার লাশটা মাটি দিয়ে চলে যাও। অনু আমাকে উঠিয়ে কষে একটা চড় লাগলো। পরক্ষণেই আমার বুকে ঝাঁপিয়ে পড়লো। তুমি এমন কেন? কখনোই কি বুঝতে পারবে না আমার ভালোবাসা? তোমাকে ভালোবেসে তোমার সন্তানকে বাঁচিয়ে রাখলাম, আর তুমি বলছো মরে যাবে? মরাটা কি এতই সহজ? তুমি কি অভিমানের ভাষাও বুঝতে পারো না? বুঝতে পারি তো। তাহলে বললে কেন ছেড়ে চলে যাবে? অমিকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে ভালোবেসে কাছে এসেছো, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। এখন তুমি বলো আমি বাঁচবো কি নিয়ে? আমারও তো বেঁচে থাকার একটা অবলম্বন দরকার। তুমি তো ঈশানকে পেয়ে গেছো, ওকে নিয়ে বেঁচে আছো। আমি কি করব বলে দাও আমাকে। আমাকে আর ঈশানকে নিয়ে বাঁচবে জানো? ওকে চলো জানো, আজই আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। এরপর অনুর বাবা মায়ের অনুমতি নিয়ে একটা কাজী অফিসে গিয়ে অনুকে বিয়ে করে নিয়ে আসি আমাদের বাড়িতে। বাড়ি এসে বাবা মাকে সবটা বলি। বাবা মা ঈশানকে পেয়ে অনেক খুশি হয়। ঈশানও ওর দাদা দাদিকে পেয়ে অনেক খুশি। মা আর বাবার সাথে ঈশানের অনেক ভাব জমেছে। রাতের বেলা আমি ঈশানকে বাবা মায়ের থেকে নিয়ে আসতে চাই, কিন্তু ঈশান জানায় সে আজ থেকে তার দাদা দাদির কাছে থাকবে। এতে অবশ্য আমারই ভালো হলো। চলে আসলাম অনুর কাছে। এসে বলি, তোমার ছেলে আসবে না আমাদের কাছে, সে নাকি তার দাদা দাদুর কাছে ঘুমাবে। কি? ঈশান তাই বলেছে? হতেই হবে, রক্তের টান বলে কথা। আমি তো শুধু পেটে ধরেছি মাত্র। আচ্ছা বাদ দাও সব কথা, এখন আমি ফিল করতে চাই। কি ফিল করতে চাও? সেদিন তো নেশাগ্রস্ত ছিলাম, তাই তোমাকে আদর করছি, সেটা ফিল করতে পারিনি। আজ আমি পুরোটা ফিল করতে চাই জানো। 35 বছর পার হয়ে গেল, আজও পারলাম না ওই জিনিসটা ফিল করতে। আমি যে আর পারছি না বউ। আমার বরটা তাহলে বুড়ো হয়ে গেল? আমি বুড়ো কিনা আসো সেটা তোমাকে বোঝাচ্ছি। এবার আপনারা বিদায় হন, আমি আমার বউকে আদর করব, আপনাদের বলবো না।